बोलते पारबे कि क्यों पश्चिम बंगाल के मिट्टी में 3822 का स्कूल का गेट में ताला लगवाकर 22,000 दारू का दुकान खुला गया? আমরা পারবো বলতে? আমাদের স্কুলগুলো থেকে আমাদের বাচ্চাগুলো স্কুলে না গিয়ে ইট ভাটা টালি ভাটাতে কাজ করছে, বাপের হাত ধরে, ভাইয়ের হাত ধরে, ঠিকাদারের হাত ধরে। যে বাংলাতে হসপিটালে একটা পোয়াতি মেয়ের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিতে যাচ্ছে, সেখানে একটা ডাক্তার পোয়াতির মেয়ের ওই ডেলিভারির সময় পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে গো, বলছে মাথাটা টেনে বার করো বাচ্চাটার। কেন দাঁড়িয়ে আছে জানেন? কারণ হসপিটালে ডাক্তারের হাতে গ্লাভস পরানোর জন্য গ্লাভসের সাপ্লাই নেই। গ্লাভস নিয়ে আসবে ওই ডেলিভারি পেশেন্টের ওই পোয়াতি মায়ের পরিবারের লোক। তারা যখন গ্লাভস নিয়ে আসবে তবে গিয়ে হাতে গ্লাভস পরে আর একটা মায়ের বাচ্চার প্রসব করাবে। আমরা বলতে পারবো এটা? নমস্কার, কবির রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মূলত যে দুটো বিষয়ে কথা বলবো, সেই দুটো বিষয়ে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনাদের এই প্রতিবেদন দেখে মনে হতে পারে যে তুমি কি বা আপনি কি কোনো নির্দিষ্ট দলের ঠিকা নিয়ে বসে আছেন। না, তা নয়। তবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের রাজ্য রাজনীতিতে ঘটে চলেছে। সেটা হলো সিপিআইএমের ডাকে বাংলা বাঁচাও যাত্রা। এবং আপনি মেইন স্ট্রিম মিডিয়ায়, কোনো ধরনের কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় বহু নিউজ চ্যানেল রয়েছে, স্যাটেলাইট চ্যানেল রয়েছে, সেখানে আপনারা, এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও খুব দুই একটি চ্যানেল ছাড়া আপনারা তার খবর পাবেন না। এবার এই ঘটনাকে কেন গুরুত্বপূর্ণ ঘটনা বলছি সেটা আপনারা গোটা প্রতিবেদন শুনলেই বুঝতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো এসএসসি নিয়েও কথা বলবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলার, আমার এই চ্যানেলটি কোনো সে অর্থে বাণিজ্যিক চ্যানেল নয়। এখানে আমি কোনো ধরনের কোনো সংস্থা বা কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন গ্রহণ করি না। এখানে ইউটিউব থেকে স্বাভাবিকভাবে যে বিজ্ঞাপন চালানো হয় সেই বিজ্ঞাপনটুকু নিতেই হয়, মনিটাইজ করতে হয়, তার কারণ আমাদেরকে সাস্টেইন করতে হয়। কিন্তু কোনো ধরনের কোনো সংস্থা বা কোনো ব্যক্তির বিজ্ঞাপন গ্রহণ করি না বা কোনো প্রমোশন করি না। তার কারণ আমরা সেটা করলে পরে কোথাও গিয়ে হয়তো আমাদের দায়বদ্ধতা ক্ষুণ্ণ হতে পারে আপনাদের প্রতি। আমরা সম্পূর্ণভাবে, আমার চ্যানেল সম্পূর্ণভাবে আমার প্রত্যেক দর্শকের প্রতি, তিনি ব্যক্তিগতভাবে আমার মনোভাবের সমর্থক হতে পারেন, তিনি না হতে পারেন, কিন্তু আমি সাধারণ মানুষের কাছে, একদম আম জনতা, তাদের কাছে দায়বদ্ধ। আমার এই চ্যানেল যতদিন টিকে থাকবে, যতদিন টিকিয়ে রাখতে পারবো, আপনাদের কথা বলবো, আপনাদের সঙ্গে থাকবো, এই কথা দিচ্ছি। এবং আরেকটি ঘোষণা, আমার অনেক দিনের স্বপ্ন একটি পডকাস্ট চ্যানেল করার। সে অর্থে গতানুগতিক পডকাস্ট চ্যানেল হয়তো নয়, আমি অনেকবার বলেছি, সেই চ্যানেলে আপনি হতে পারেন হোস্ট, আমি হব গেস্ট। আপনার কথা আপনি বলবেন, অন্যকে মোটিভেট করবেন। প্রসঙ্গে আসি, এসএসসির কথা প্রথমে বলবো, তার আগে বাংলা বাঁচাও যাত্রার বিষয়টা একটুখানি বলে নেব। সেই বিষয়ে আমি শেষে কথা বলবো। প্রথমে এসএসসি, একটা অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর, আমার কোনো শব্দ জানা নেই, আমার শব্দভাণ্ডারে এমন কোনো শব্দ নেই যে শব্দ প্রয়োগ করে আমি, যে সমস্ত শিক্ষকরা কাউকে এক পয়সা উৎকোচ না দিয়ে সম্পূর্ণ নিজের মেধার ঝরে চাকরি পেয়েছেন বা পেতে পারতেন, তারা যারা দুর্নীতির শিকার হলেন, এই ভয়ঙ্কর প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হলেন, তাদের প্রতি আমার সমবেদনা শুধু না, সহানুভূতির জায়গা নেই। তাদের প্রতি আমার সমানুভূতি আমি আমার ভাষায় প্রয়োগ করতে পারবো না, ভাষায় ব্যক্ত করতে পারবো না। কত অসংখ্য মানুষ এবং তাদের সংসার চলে, তারা জীবিকা নির্বাহ করেন, হঠাৎ করে তারা জানতে পারলেন ওয়ান ফাইন মর্নিং যে তাদের চাকরিটি আর নেই। কে দায়ী তার জন্য? আপনি জানান। আমি আপনাকে জিজ্ঞেস করছি, দর্শক, আমি আপনাকে জিজ্ঞেস করছি, প্রত্যেককে জিজ্ঞেস করছি। কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট বক্সে আমি একদম প্রত্যেকের জন্য আমার কমেন্ট বক্স খোলা, এবং সেখানে আমি কোনো মন্তব্য করি না। আমি কমেন্টগুলো পড়ার অবশ্যই চেষ্টা করি, কিন্তু সেখানে কোনো মন্তব্য আমি করি না, কারণ সেটা আপনাদের স্পেস। এই কথাটুকু বলা আমার স্পেস, কমেন্ট বক্সটা আপনাদের স্পেস। সেই স্পেসের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন। কার জন্য? কোন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কত লোভ, কত নোংরামি, কত নীচতা। একটা মানুষের বেঁচে থাকতে গেলে কত টাকার প্রয়োজন হয়। একজন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি দিনে 20,000 টাকার ফল খেতেন। তিনি 203 দিন কারাবাসের সময় 203 দিন তিনি একটি সুপার স্পেশালিটি 5 স্টার ক্যাটাগরির হসপিটালে এক্সিকিউটিভ সুইট বুক করে রইলেন নিজের খরচায় সম্পূর্ণ। কত টাকা আছে তার? মানে তার সোর্স অফ ইনকাম কি? তিনি একজন বিধায়ক, তিনি একজন মন্ত্রী, এই তো। কত টাকা রোজগার হয় সেখান থেকে? প্রশ্ন তুলব না?
এত মানুষের যে চাকরি গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিকার হয়ে, কার জন্য, কে দায়ী তার জন্য প্রশ্ন তুলতে হবে না? আমাদের শিক্ষার যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলতে হবে না? আমাকে বলতে পারেন আপনি, যিনি আমার এই প্রতিবেদন দেখছেন, কতজনের ক্ষমতা রয়েছে একটি প্রাইভেট স্কুলে, দামি প্রাইভেট স্কুলে একজন তার সন্তানকে পড়ানোর? তাকে তো মুখাপেক্ষী থাকতে হয় সরকারি স্কুলের, প্রাইমারি স্কুল হোক, সেকেন্ডারি স্কুল হোক। কতজনের সামর্থ্য রয়েছে? সেই স্কুলের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। প্রশ্ন তুলব না আমরা? কে দায়ী তার জন্য? আমরা ভাববো না, আমরা জিজ্ঞাসা করবো না, আমরা চোখে চোখ রাখবো না? এই কথা তো আমাদেরকেই বলতে হবে। কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় আপনি, তারা বাণিজ্য করবেন, অবশ্যই তারা বাণিজ্য করবেন, তাদের এডিটোরিয়াল পলিসি নিয়ে আমার কোনো কিছু বলার নেই, সেটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। তাদের স্পেসের মধ্যে ঢোকার কোনো চেষ্টাও আমি করছি না, কিন্তু আমার কথা আমাকে বলতে হবে, কারণ আমি আপনার কাছে দায়বদ্ধ। আমার কথা আমাকে বলতেই হবে। এত দুর্নীতি, এবং সবথেকে বড় কথা, আমাকে কেউ যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলেন যে কিছু ব্যক্তিগতভাবে আমি তাদেরকে অনেকে চিনি, যে তারা উৎকোচ দিয়ে চাকরি পেয়েছেন, আমি সেটা বিশ্বাস করব না। তাদের মেধার জোরে তারা চাকরি পেয়েছেন বা পেতে পারতেন। এবং তারপরে শুরু হলো এই নতুন দুর্নীতি। এই 10 নম্বর দিয়ে অভিজ্ঞতার জন্য আপনি 10 কেন, আপনি 50 দিন। দুটো আলাদা নিয়োগ প্রক্রিয়া কেন করা হলো না? 2016 যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের একটা নিয়োগ প্রক্রিয়া, যারা ফ্রেশার্স, যারা নতুন পরীক্ষা দেবেন তাদের একটা নিয়োগ প্রক্রিয়া। মানবিকতা বলে কোনো জায়গা নেই? মানে আপনার সরকার কি চাইছেন কেউ যাতে চাকরি না পায়? মামলা হবে, একের পর এক ঝুলে থাকবে, এবং তারপরে একটা কিছু গাজর ঝুলিয়ে দেওয়া হবে। আমি নট অ্যাট অল সরি ফর মাই ওয়ার্ড, একটা কোনো গাজর ঝুলিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থীদের সামনে, তারা আজকে কার্যত দিশেহারা। এই ভয়াবহ দুর্নীতি। কিছু একটা করে ব্যবস্থা করা হবে যাদের জন্য, যে তোমরা আরও কটা দিন এই চাকরিতে টিকে থাকো, ভোটের বৈতরণী পার হয়ে গেলাম, আবার সরকারে এলাম। আপনি সরকারে আসুন, যে কোনো দল খুশি সরকারে আসুন, কিচ্ছু বলার নেই। ভোটে জিতে আসুন, মানুষের সমর্থন নিয়ে আসুন, মানুষের জন্য কাজ করে আসুন, অথবা কাজ না করেও আসুন, যেভাবে আসেন আর কি সেভাবেই আসুন। কিন্তু আর কত জীবন নিয়ে ছেলে খেলা করবেন? একবার ভেবে দেখেছেন? একবারও ঘুমের সময়, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যারা সরকারের কর্তা ব্যক্তি আছেন, তারা একবারও ভেবে দেখেছেন ওই মানুষগুলোর কথা, যাদের মা বাবার ওষুধ, যাদের স্ত্রীর ওষুধ, যাদের সন্তানের দুধ ইএমআই কাটে কতটা যন্ত্রণা হয়? তাদের চাকরিটা হঠাৎ করে চলে গেল। আমি হয়তো বেশি বলে ফেলছি, কিন্তু না বলে উপায় নেই। কে দায়ী তার জন্য? আইনজীবীরা দায়ী? সুপ্রিম কোর্ট দায়ী? কে দায়ী? সরকার দায়ী। এবং আপনারা চুরিকে মোটামুটি প্রাতিষ্ঠানিক করে ফেলেছেন। মানুষ এটা নিয়ে খুব একটা বিচলিত নয়, একটু তো চুরি হবেই। সেই আজকেই আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, আমার একজন অত্যন্ত সুমানোধ্যায়ী মানুষ, তার সঙ্গে কথায় কথায় আলোচনায় সেই গতবার ভোটের সময় একজন ব্যক্তি বলেছিলেন না, এরা চোর কিন্তু জাত ভালো। আমার এই কথাগুলো বলতে এত ইচ্ছা হচ্ছে না। এটা যে কোনো দল, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যে দল সরকারি থেকে এই কাজ করতেন, আমি তাদের সম্পর্কে একই কথা বলতাম। সমবেদনা জানানোর, সমানুভূতি জানানোর অনেক মানুষ, যারা এক নয়া পয়সা উৎকোচ না দিয়ে, ঘুষ না দিয়ে যাদের চাকরি গেল, তারা শিকার হলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির। তারা একটা দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার শিকার হয়ে তাদের চাকরি চলে গেল, তাদের গায়ে কলঙ্কের দাগ লাগলো। যে কলঙ্কের দাগ জানি না কী করে ধোয়া যাবে, আদৌ কোনো ধোয়ার উপায় আছে কি না ঘড়ি ডিটারজেন্ট দিয়ে, আমি জানি না। আমি ব্যথিত। আমার মানে সিরিয়াসলি, মানে আমার পেইন, আমার ব্যথার কোনো সীমা নেই। আমি ভাবতে পারছি না তাদের কী মানসিক অবস্থায় তারা আছেন, এবং এই নিয়োগ প্রক্রিয়াটিও। আচ্ছা, একটা কথা আমি শেষ বলবো। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এরকমটা শুনলাম, এবং শুনলাম না, সত্যি বলা হচ্ছে, যে যখন ওএমআর শিট পাবলিশ করার কথা বলা হচ্ছে ওয়েবসাইটে, যে হ্যাঁ করা যেতেই পারে। করা যেতে পারে তো করেননি কেন? করা যেতে পারেই যখন, তখন করেননি কেন? আর কত ছেলে খেলা করবেন? ঠিক এই জায়গা থেকে একদম দ্বিতীয় পর্যায়ে আমি ঢুকবো, সেটা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। প্রশ্ন করা হয়েছিল, দু একটি জায়গায় দেখছিলাম, যে বাংলা কি মারা গেছে? যে বাংলা বাঁচাও যাত্রা করতে হবে, সেখানে সিপিআইএমের রাজ্য সম্পাদক অত্যন্ত সুবক্তা, অত্যন্ত মেধাবী মানুষ, এবং বাংলার রাজনীতিতে আমি মনে করি সর্বভারতীয় রাজনীতিতেই অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মানুষ, অত্যন্ত সুবক্তা। তিনি অত্যন্ত মেধাবী, ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মানুষ এবং সুবক্তা। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যে কবার আলাপচারিতা হয়েছে, আমি দেখেছি অত্যন্ত সুবক্তা তিনি। মোহাম্মদ সেলিমের কথা বলছি, অত্যন্ত সুবক্তা। এই প্রসঙ্গটি কথা বলে রাখি, স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিন,
তিনি একটি ফেক ছবি, জানি না কিসের শিকার হয়ে, কোন মেকানিজমের শিকার হয়ে, ভুল বুঝে কিনা ছড়িয়েছেন মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড বলে, যেখানে কিছু ভুল ভ্রান্তি তিনি ছড়ানোর চেষ্টা করেছেন। খবরটি ভুল। মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড, সেখানে কোনো ধর্ম, মত ইত্যাদির কোনো উল্লেখ ছিল না। যাই হোক না কেন, সেটা তিনি ডিফেন্ড করবেন, আমি তাকে ডিফেন্ড করার জন্য বসে নেই, শুধু সত্যিটা আপনাদের সামনে জানলাম। এবার আমি এক এক করে পয়েন্টগুলো বলবো। এই যে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর, কোচবিহার থেকে কামারহাটি, প্রায় গোটা বাংলা জুড়ে। তার ইস্যু কী? কোনো ধর্মের কথা বলা হয়েছে, কোনো মন্দিরের কথা বলা হয়েছে, কোনো মসজিদের কথা বলা হয়েছে। আমরা রাজনীতিবিদদের কাছ থেকে কী আশা করি অ্যাকচুয়ালি? তারা সরকারে যাবেন, তারা মানুষের জন্য কাজ করবেন, সহজ, সিম্পল অ্যাজ দ্যাট। তারা মানুষের জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য কাজ করবেন, তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবেন, তাদের যে কাজ করলে তাদের উপকার হয়, যে একদম খুব সহজ জিনিস, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির চেষ্টা করবেন। এর বেশি তো কিছু নয়। কী কী দাবি রয়েছে আমি এক এক করে মুখস্থ নেই, আমি পড়ে শোনাই আপনাদেরকে। ভোটাধিকার এবং গণতন্ত্র বাঁচাও, এসআইআর করতে গিয়ে যে ঢক্কানিনাদ হচ্ছে এবং জ্ঞানেশ কুমার যা যা একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছেন, আপনারা বিচার করবেন। এসআইআর নামে যে ঢক্কানিনাদ চলছে, এটা আদৌ সঠিক হচ্ছে না। বিভিন্ন জায়গায় সিপিআইএম দল তার ক্যাম্প করেছে, অনেক দলই করেছে, সিপিআইএমও করেছে, এবং তারা কিন্তু আমরা করোনার সময় দেখেছি রেড ভলান্টিয়ারের ভূমিকা পালন করার জায়গা থেকে শুরু করে একটি সরকারি দলের, শাসক দলের যা করা উচিত, তারা কিন্তু প্র্যাকটিক্যালি সেই কাজ করছেন। অনেকে বলতে পারেন এনজিও, তারা ভোট পাচ্ছে না। ভোট কেন পাচ্ছে না, তারা কী করলে ভোট পাবেন, সে কথা তারা বুঝবেন। কিন্তু বুথ স্তরের একদম সংগঠনকে গুছিয়ে নিতে, কারণ সংগঠন ছাড়া কোনো বামপন্থী রাজনীতি কিন্তু সংসদীয় রাজনীতিতেও সফল হতে পারে না, তার অন্য কোনো মেকানিজম নেই, অন্য কোনো শর্টকাট নেই। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপিআইএম নেতা আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে শুরু করে আরও অনেক নেতা, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন কার্যত, এবং তারা দাবি করছেন শূন্যের গেরো কাটবে। সে তো সময় বলবে, আমরা রাজনৈতিক জ্যোতিষ চর্চা করি না, কিন্তু বেশ কিছু জায়গায় সে কথাও আপনাদের কাছে নিয়ে আসবো। খাতা খোলার সম্ভাবনা, প্রভূত সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি দাবিগুলো জাস্ট এক এক করে বলে নিই। ভোটাধিকার, গণতন্ত্র বাঁচাও, স্কুল বাঁচাও, সরকারি স্কুল, গ্রামের স্বাস্থ্যকেন্দ্র বাঁচাও, ক্ষুদ্র ঋণ থেকে পরিবারগুলোকে বাঁচাও, ওবিসিদের বাঁচাও, রেগা বাঁচাও, পরিযায়ী শ্রমিকদের বাঁচাও, লুটের হাত থেকে আবাসকে বাঁচাও, গিগ শ্রমিকদের বাঁচাও, নদী বাঁধ বাঁচাও, ডিয়ার লটারির হাত থেকে গরিব পরিবারগুলিকে বাঁচাও, বাংলার মেয়েদের বাঁচাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল, জমি, জঙ্গল, উত্তরবঙ্গ বাঁচাও, নদী বাঁধ বাঁচাও, বাংলা বাঁচাও। 14টি মূল পয়েন্ট। একটি তথ্য দিই আপনাদেরকে। 2.5 টন প্লাস্টিক প্রত্যেক দিন তিস্তা নদীতে আমাদের এই রাজ্য থেকে 2.5 টন প্লাস্টিক, 2.5 টন তিস্তা নদীতে ডিপোজিটেড হয়। বন্যা কেন হয়? এমনি হয় না। আমার মনে হয় না বন্যা রোধ করার জন্য একটি মহাকাল মন্দির অবশ্যই মানুষ করবেন, ধর্মাচরণ করবেন, প্রত্যেকের অধিকার রয়েছে ধর্মাচরণ করার, নিজের ধর্ম পালন করবেন, সসম্মানে করবেন, এবং কেউ সেখানে বাধা দেবে না, অবশ্যই করবেন। কিন্তু সরকার একটি মন্দির করবে মানুষের করের টাকায়, এবার তো গির্জা হবে, এরপর তো কেউ বলবে মসজিদ বাঁচাও, এই করো সেই করো। এটা তো আমাদের সংবিধান বিরোধী, সংবিধানের যে এসেন্স সেই সংবিধান বিরোধী। এবং তৃণমূল সেই কাজ করেছে বলে অনেকের অভিযোগ, যেটা বিজেপি বিভিন্ন রাজ্যে সরকারি থেকে বা কেন্দ্রীয় সরকারি থেকে এতদিন করতে পারেনি। সরকারের টাকায়, কোষাগার থেকে, আমার আপনার টাকায়, সব ধর্মের মানুষের টাকা যেখানে আছে, মন্দির করছে। এক নয়, একাধিক। 8,690 হেক্টর জঙ্গল কেটে ফেলা হয়েছে, এবং আমাদের কাছে কিন্তু তথ্য আছে, খুব দায়িত্ব নিয়ে আমি কবির সৌরভ বলছি, আমাদের কাছে তথ্য রয়েছে, বেশ কিছু আবাস, বেশ কিছু কোম্পানি, প্রজেক্ট, আমি এই মুহূর্তে নাম করব না, আমি আরও কিছু তথ্য আসার জন্য অপেক্ষা করে আছি। কী কেলেঙ্কারি, কীভাবে একের পর এক নির্মাণ হয়ে চলেছে, বহুতল হোটেল, বেআইনি নির্মাণ কীভাবে হয়ে চলেছে। উত্তরবঙ্গের কিছুদিন আগের বন্যা, কিসের কারণে? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকটা বলে ফেললাম, মাফ করবেন। যাদের শুনতে ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, যাদের শুনতে ভালো লাগবে তারা দয়া করে শুনবেন, আপনার মতামত জানাবেন। প্রতিবেদনের শেষে মীনাক্ষী মুখার্জির বক্তব্য, মোহাম্মদ সেলিমের কিছুটা বক্তব্যের অংশ, এবং আমি কিছু বাংলা বাঁচাও যাত্রার যে ফুটেজ সেগুলো দেখাবো। কারণ আমি মনে করি সিপিআইএম একটি সংগঠিত দল, তারা সরকারে না থেকেও ব্রিগেড ভরিয়েছেন। তাতে অবশ্য সংসদীয় গণতন্ত্রের বিধানসভার ক্ষেত্রে 0 থেকে 1 হওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র সুবিধা হয়নি। আমি সেই জায়গায় যাব না, আমি এসেন্স বোঝার চেষ্টা করব, পাবলিক পালস বোঝার চেষ্টা করব। আমি খবর পেয়েছি, এরকম দেখেছি, বেশ কিছু ভিডিও আমি দেখেছি যেখানে সাধারণ মানুষ কাজ করতে করতে, খেতে খামারে, জমিতে, বিভিন্ন জায়গায়
স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন জায়গায় কাজ করতে করতে মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম তারা বক্তব্য রাখতে আসছেন, ছুটে চলে গেছেন সেখানে তাদেরকে দেখতে। তারা দাবি করছেন বিজেপি তৃণমূল গোটা, বিজেপি তৃণমূল সেটিং। এই দাবি কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। এটা বিজেপির অনেক নেতা অনেক সময় মুখ ফসকে বলে ফেলেছেন। আমি আলাদা করে কারোর নাম করব না, অনেক সাংসদ অনেকে বলে ফেলেছেন। কিন্তু এই অভিযোগের যে সারবত্য একেবারে নেই সে কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না। তার কারণ সিবিআই, তার কারণ ইডি, একের পর এক কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারি, মাথা অবধি পৌঁছতে পারছেন না, একেবারেই পারছেন না। এবং মেয়েদের, বাংলার নিজের মেয়েকে চায় স্লোগান দিয়ে আপনারা সরকারে এসেছিলেন তৃতীয়বারের জন্য। তিলোত্তমা, মোহন ভাগবত বলে গিয়েছিলেন রাজ্য সরকার, যা করছে আমরা পাশে আছি। আপনি মনে করেন একা সঞ্জয় রায় দোষী? আমি আবার প্রশ্ন করছি আপনাদেরকে, উত্তর আপনি দেবেন। এবং লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট অ্যাট অল, কিছু শিক্ষক এমন কোনো মন্তব্য করছেন, আমি নাম করে তাদেরকে অতিরিক্ত গুরুত্ব দেব না, চাকরিহারা শিক্ষক, যারা কিন্তু শিক্ষকদেরকে মহা সংকটে ফেলছেন আবারও। অনুরোধ করব, সংযত হন, প্রতিবাদ অবশ্যই করুন সংযত হয়ে। শিক্ষকতা করার নৈতিক কিছু যোগ্যতা লাগে, অধিকার লাগে, সেই অধিকার হারাবেন না। আগামী প্রজন্মকে কী শেখাচ্ছেন? সুপ্রিম কোর্টের মুখে, রায়ের মুখে প্রস্রাব করার ইচ্ছা, আমি দুঃখিত আমাকে বলতে হলো এই কথা। ফেসবুকের মতো পাবলিক প্ল্যাটফর্মে আপনি কেউ বলছেন, বলবেন না। শিক্ষকতা করার নৈতিক অধিকার হারাবেন না। আমি চাই একজনও যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত নন কিন্তু দুর্নীতি শিকার, তাদের সুরাহা হোক, তারা সসম্মানে তাদের চাকরি ফিরে পান, এবং যারা মেধাবী ফ্রেশার্স তারাও নিজের যোগ্যতায় চাকরি পান। কোনো অসম লড়াই যেন না হয়, লেভেল প্লেইং ফিল্ডটা যেন সমান হয়। নিজের চুরি ঢাকার জন্য কোনো রুল ফ্রেম করলাম, কোথাও গিয়ে গ্রেস দিলাম, এটা যেন করা না হয়। প্রত্যেকে ভালো থাকুন। আমার বক্তব্য শেষে মীনাক্ষী মুখার্জির বক্তব্যের খণ্ডাংশ আপনারা শুনবেন, মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনবেন। প্রত্যেকে ভালো থাকুন, সঙ্গে থাকুন, মাথা উঁচু করে চোখে চোখ রেখে বাঁচুন। লিস্টে নাম আছে, আমার নাতি নাতনিরও নাম আছে, কিন্তু 2002-এ কি জানি কেন ভোটার লিস্টে আমার নাম নেই। আমি বললাম ঘাবড়াবেন না, ও সব হবে। আমরা সহায়তা কেন্দ্র করেছি, ভোটার সহায়তা কেন্দ্র সেটা হবে। যদি আমার কাছ থেকে কাগজপত্র চাই, বাবা আমি তো কোনোদিন স্কুলে পড়িনি, আমি কাগজ কি করে? আর আপনি মুসলমান তো, সব জায়গায় তো বড় কবরস্থান আগে ছিল না, বাপ দাদার কবর আপনার বাড়ির পেছনেই তো গ্রামে কবর দিতেন। বললো হ্যাঁ। আর কেউ যদি বলে আপনি কোথাকার লোক, আপনি কবর থেকে এক মাস মতো মাটি তুলে বললেন যার একটা ডিএনএ করে দিন, আমার 14 পুরুষের ডিএনএ এই বাংলা, এই জায়গার, এই গ্রামে মাটির সঙ্গে মেশানো আছে। কে দিলীপ ঘোষ, কে সুকান্ত হুমকি দিয়ে দিল, আর সবাই ভয় পেয়ে যাবে। এত সহজ নয়। जो डर गया सो मर गया। लाल झंडा এই জন্যই দরকার আছে, একবার লাল ঝান্ডাকে তুলে দিতে শুভ হোক। এবং আমরা এই কঠিন পথ অতিক্রম করে কামারহাটির পথে 17 তারিখে মিলিত হব। পথে যাদের সঙ্গে দেখা হবে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আহ্বান জানালেন, আপনাকে অভিনন্দন জানান। আপনাদের বেদনা, যন্ত্রণা, সমস্যা আমাদের সঙ্গে ভাগ করে নিন, আমাদের লড়াই অংশীদার হন। আমরা লড়াইকে তীব্র করে আপনাদের অধিকারকে ফিরিয়ে আনবো, ছিনিয়ে আনবো, আর এই বাংলাকে বাঁচাবো, সেই শপথ আমরা নেব। আরো জোরে